তাপের পারদ 41 ডিগ্রি ছাড়িয়েছে। হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু। বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। সই হতে পারে 4 চুক্তি ও সমঝোতা। 9 মে হজ ফ্লাইট শুরু, হাজিদের বাসস্থান নিশ্চিতের নির্দেশ। নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতানৈক্য, ক্যাশলেস সোসাইটি তৈরিতে বিতর্ক দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জ্যামাইকা, গাজার গণকবরে উদ্ধার আরও অর্ধশতাধিক মরদেহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বইছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ। তীব্র গরমে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত, পড়ে যাচ্ছে ফসলের ক্ষেত। আজ মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোকে রাজবাড়ীতে মারা গেছেন এক স্কুল শিক্ষক। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়। অসহনীয় গরমে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষেরা। প্রচণ্ড দাবদাহে রাস্তাঘাট ফাঁকা, গাড়ি চলাচলও সীমিত। রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মারা গেছেন প্রবীণ শিক্ষক মোহাম্মদ নূর ইসলাম মাস্টার। স্বজনরা জানান, বেলা 10টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তিনি মারা যান। এদিকে প্রচণ্ড খরতাপে পুড়ছে রাজশাহী অঞ্চল। গরমে ফেটে যাচ্ছে মাঠঘাট, ফসলি জমি। ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরম ভাই। আমচত্বর থেকে চলে আসছি পদ্মার ধারে একটু বিশ্রাম নেওয়ার জন্য। খালি পানি তৃষ্ণা লাগছে, মুখে চোখে একটু পানি মারতে হচ্ছে। এমন অবস্থা না, রোদে গাড়ি কাজকাম খুব কষ্ট হচ্ছে। একই অবস্থা চুয়াডাঙ্গায়, পুড়ে নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সামান্য বৃষ্টি হলেও তাপমাত্রা কমেনি। প্রচণ্ড তাপদাহে গাজীপুরের কালিয়াকৈর মাওনা সড়কের মেদি আশুলাই, চেয়ারম্যান বাড়ি, পাইকপাড়া সহ আশপাশের 10টি স্থানে পিচ গলে যাচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। সমস্যা, গাড়ি ঘোড়া চালাইতে খুব সমস্যা হচ্ছে, চাকা স্লিপ খাচ্ছে। পুরো গরমের মধ্যে পিচ গইলা একবারে নরম হয়ে যাইতেছে। তীব্র তাপদাহে ময়মনসিংহে মৎস্য চাষেও প্রভাব পড়েছে। গরমে পুকুরের গভীরতা কমে গিয়ে কমছে অক্সিজেনের মাত্রা, ফলে নানা রোগসহ মরে যাচ্ছে মাছ। বেশি টেম্পারেচারের কারণে আমাদের কিন্তু মাছের রোগ বালাই কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আমাদের মাছ কিন্তু মারা যাচ্ছে। অতিরিক্ত গরমে গাইবান্ধায় গোখামারিরা পড়েছেন সংকটে। তীব্র গরমে মারা গেছে বেশ কিছু গবাদি পশু। সরকারিভাবে সতর্কীকরণ মাইকিং করা হচ্ছে সুস্থ রাখার জন্য। এই ফার্মে স্টকে 3টে গরু মারা গেছে। খাবারের সাথে অতিরিক্ত পরিমাণ পানি, বিশেষ করে ভিটামিন সি বা স্যালাইনযুক্ত যে পানি, এগুলি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি, যাতে করে হিট স্ট্রেস থেকে আমাদের গবাদি পশু পাখিগুলোকে আমরা সুস্থ রাখতে পারি। এদিকে বৃষ্টির আশায় ইস্তেসখার নামাজ আদায় করেন ঝিনাইদহ, পাবনা ও চুয়াডাঙ্গার মুসল্লিরা। বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে অন্তত আরও 1 সপ্তাহ থাকবে তাপদাহ। এরপর বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রা। মানিক শিকদারের রিপোর্ট। 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে নেই বৃষ্টির দেখা। কখন হবে এক পশলা বৃষ্টি, অপেক্ষার প্রহর যেন কাটছে না। দাবদাহে উচ্চ তাপমাত্রার ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ও পথচারী। গরমে মুখটা একদম মনে যেন আগুন লাগতেছে, আগুন আগুন ভাব। আর পানির দামও নরমালি আপনার ফ্রেশ পানি, বিভিন্ন রকমের পানির দামও কিন্তু বেড়ে গেছে। দুঃসহ গরমের সাথে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। এরই মাঝে কর্মজীবীরা পথে নেমেছেন জীবিকার তাগিদে। কি করবো, পেটে খায়, পেটের দায়িত্ব চালাইতে হয়। ইঞ্জিনের গরম, ধোঁয়া, এসবের কারণে দেখা যায় যে গরমের যে তাপমাত্রাটা এটা আমাদের কাছে আরো বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে
তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও 1 সপ্তাহ। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় 41.6 ডিগ্রি সেন্টিগ্রেড। চলমান যে তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। হিট অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বন্ধ থাকার সময়সীমা আরও বাড়তে পারে। বাচ্চাদের জন্য যেহেতু স্কুল কলেজ বন্ধ, কিছুদিনের জন্য সুবিধা, কিন্তু এটা পরবর্তীতে পোষায় নিতে হবে আর কি। আসা ক্লাস করা অনেকক্ষণ ধরে, এটাতেই সমস্যা হচ্ছে। এদিকে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কলেরা হাসপাতালে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ এখনও সহনীয় মাত্রায় রয়েছে। গত 1-2 সপ্তাহ ধরে 500, 550, শুধুমাত্র ঈদের পরের দিন 11 তারিখ ঈদ হলো, 12 তারিখে 600-র মতো পেশেন্ট হয়েছিল। তো এরকমই থাকে আমাদের পেশেন্ট, কিন্তু এখন সিভিয়ার ডিহাইড্রেশন মানে অতি পানি শূন্যতার রোগীও আসছে অনেক। দাবদাহের এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঘরের বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় ঢিলাঢালা কাপড়, সুতির কাপড় পরা এবং অতিরিক্ত পরিমাণে পানীয় জাতীয় এবং পানি পান করতে হবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই রোগীর সংখ্যা বাড়ছে। যদিও আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে গরমের এই সময়টা যে পরিমাণ রোগী থাকার কথা এখনও সেই পরিমাণের নয়। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে এই গরমে সবাইকে থাকতে হবে সতর্ক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্ট্রেথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 1:08 ব্যাংককের জন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাই। পরে তাকে গার্ড অফ অনার এবং 19 রাউন্ড গান স্যালুট দেওয়া হয়। 29 এপ্রিল পর্যন্ত সফরকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। যোগ দেবেন জাতিসংঘ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP এর 80তম অধিবেশনে। এই সফরে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ছাড়াও জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক 3টি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করতে একটি লেটার অফ ইন্টেন্ট আগ্রহপত্র স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। 9 মে শুরু হচ্ছে হজ ফ্লাইট, চলবে 10 জুন পর্যন্ত। 29 এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হাজিদের বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। রাজধানীর আশকোনায় হজ যাত্রীদের করণীয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আগামী বছর থেকে 70% হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে ধর্ম মন্ত্রণালয়ের। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী 16 জুন। এর আগে 8 মে বাংলাদেশে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 4307 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 78,895 জন। তবে মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে 1179 জন এবং বেসরকারিভাবে ভিসা পেয়েছেন 456 জন। বেসরকারিভাবে হজ ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করছে 259টি লিড এজেন্সি। তবে বেসরকারি ব্যবস্থাপনায় অনিয়মের খবর পাওয়া গেলেও সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ গমনেচ্ছুরা। সরকারি ব্যবস্থাপনায় আগে থেকে অনেক উন্নতি করেছে। ভোগান্তি যা হইতো সেটার নিরসন আমরা এর একটা সুফল পাচ্ছি। ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজযাত্রী প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। ঢাকার নিবন্ধিত হজযাত্রীরা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। প্রথম মদিনায় ল্যান্ড করবেন ইনশাআল্লাহ, মদিনায় 8 দিন থেকে মক্কায় চলে আসবেন। আবার কিছু ফ্লাইট আমাদের জিদ্দায় ল্যান্ড করাতে বাধ্য হচ্ছে, কারণ সব স্লট তো মদিনায় পাওয়া যাচ্ছে না, সিভিল এভিয়েশন দিচ্ছে না ওদের। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ধর্মমন্ত্রী জানান, যেসব এজেন্সি হজযাত্রীদের বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা
এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। ধর্মমন্ত্রী জানান, অনিয়ম বন্ধে আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে। বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের অবস্থা বুঝে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, শতকরা 70% হাজি আমাদের নিতে হবে সরকারিভাবে। সে আলোকেই আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ। হজে গিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান ধর্মমন্ত্রী। যে কোনো সমস্যায় মন্ত্রণালয় পাশে থাকবে আশ্বস্ত করেন তিনি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের 28% মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছে জানিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যে তথ্য প্রকাশ করেছে তার সাথে একমত নয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর মাধ্যমে এখন পর্যন্ত দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনা সম্ভব হয়েছে। তবে এ নিয়ে সৃষ্ট বিভ্রান্তি বা বিতর্ক দূর হওয়া দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় তথা ব্যাংকিং সেবার মধ্যে আনতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার গত 2 দশকে একের পর এক উদ্যোগ নিয়েছে। কিন্তু বিবিএস পরিচালিত এক জরিপ বলছে, দেশে প্রতি 4 জনে 3 জনেরই এখনও কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাদের হিসেবে 15 বছর বয়সী 72% মানুষেরই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে কোনো অ্যাকাউন্ট নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কিসের ভিত্তিতে বিবিএস এই তথ্য দিয়েছে তাদের জানা নেই। দেশে বর্তমানে 11 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট আছে 22 কোটিরও বেশি। সব মিলিয়ে দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে রয়েছে। ডাটা ডেফিনিশনটা কোনটা সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের কথাই বলছেন, নাকি এটা ব্যাংক এবং এমএফএস অ্যাকাউন্ট মিলিয়ে বলছেন? সুতরাং এই জায়গাটা আগে পরিষ্কার হতে হবে। আমাদের যেটা অ্যাসেসমেন্ট, আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের রেট প্রায় 50%-এর উপরে। সরকারের 2 সংস্থার তথ্যের এমন পার্থক্যের ব্যাপারে মন্তব্য করা মুশকিল বলছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। তবে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি হিসাব করা যাবে না বলছেন তিনি। ইট রেইজেস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা কি আরোই মিসিং আউট এ মেজর চাঙ্ক অফ পপুলেশন, যারা বিলো দ্য রাডার, তাদেরকে ঠিক সার্ভের মধ্যে আসছে না এবং মানে ব্যাংকের তথ্যের মধ্যে তারা পড়ছে না এবং বিবিএস এর ডাটাতে তারা ক্যাপচার্ড হচ্ছে। এদিকে এমন পরিস্থিতির মাঝেই কর ব্যবস্থার অটোমেশন সহ ক্যাশলেস সোসাইটি তৈরি করার কথা ভাবছে সরকার। এক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে সহায়তা করছে বলে মত তার। এখানে একটা সুযোগ হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা আমাকে ব্যাংকিং খাতের বাইরে থেকেও কিন্তু আমি ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে, ক্যাশলেস সোসাইটির মধ্যে চলে যেতে পারি। আমি আমার কেনাকাটা সবই করতে পারি। আমি মোবাইল অ্যাকাউন্টের থ্রুতে অ্যাপের মাধ্যমেই আমার টাকাও কিছু রাখতে পারি। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা একটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কক্সবাজারের রোহিঙ্গা ভোটারের তথ্য জানতে চান হাইকোর্ট, 6 জুনের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ। বেনাপোলে বাধাগ্রস্ত পচনশীল পণ্যের আমদানি, সিরিয়ালের নামে ভারতে আটকে রাখা হচ্ছে ট্রাক। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। কক্সবাজারে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। একই সাথে কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নের 38 রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 6 জুন বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রোহিঙ্গাদের তালিকা দাখিল করতে হবে কক্সবাজারের জেলা প্রশাসক, নির্বাচন কমিশন সহ 3 জনকে। যারা রোহিঙ্গা ভোটার তালিকা চিহ্নিত হয়েছে রিপোর্টে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে তাদের নাম কর্তন করার জন্য। একই সাথে অন্য একটি আদেশ দিয়েছেন যে পুরা কক্সবাজার জেলাতে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে সেই রিপোর্ট এবং এই সংক্রান্ত তারা কি কি নাগরিক সুবিধা পেয়েছে এগুলা রিপোর্ট দিয়ে এটা আদালতে আগামী 6 জুনের ভিতরে হাইকোর্টে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে।
মাদক মামলায় রাজধানীর উত্তরার নাজমুলের পরিবর্তে মিরাজুলের জেল খাটার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোর্শেদ আলম সহ 6 জনের কাছে জবাব চেয়েছেন হাইকোর্ট। অন্যরা হলেন নিম্ন আদালতের আসামি পক্ষের 2 আইনজীবী, কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার, ডেপুটি জেলার ও সাজাপ্রাপ্ত নাজমুল হাসান। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের দ্বৈত বেঞ্চ তাদেরকে 7 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার আদেশ দেন। শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, উত্তরার যুবলীগ নেতার নাজমুল হাসানের মাদক মামলায় 7 বছরের কারাদণ্ড হলেও টাকার বিনিময়ে জেল খাটছেন মিরাজুল। এ ধরনের ঘটনা প্রায় ঘটায়, আদালতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আদালত নির্দেশনা দিয়েছেন কয়েকটি, সেই নির্দেশনার মধ্যে অন্যতম হলো যে বিচারকের কাছে এই আসামি অর্থাৎ ফলস আসামি যে সারেন্ডার করেছিল তাকে ব্যাখ্যা দিতে বলছে আদালতকে যে সে কিভাবে তার সারেন্ডারের সময় এই আসামি নাজমুল কিনা সেটি নিশ্চিত কিভাবে হয়েছেন সেই ব্যাপারে ব্যাখ্যা দিতে বলেছেন। এবারের ঈদুল ফিতরের আগে ও পরের 15 দিনে দেশে 358টি সড়ক দুর্ঘটনায় 367 জন নিহত এবং আহত হয়েছেন 1500 জনের বেশি। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। প্রতিবেদন প্রকাশ ও পর্যালোচনার সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর এআই মাহবুবউদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় সবার জীবনের নিত্য আতঙ্ক। এজন্য দায়ী সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনা। সড়ক পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটা জিনিস আপনি এখানে আনতেছেন, এখানে সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে এই অবস্থার উন্নয়নে টেকসই সড়ক পরিবহন কৌশল প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশন সবকিছু করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচনের সংসদ সদস্যরা যেন হস্তক্ষেপ না করেন সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার আনিসুর রহমান। আমরা নিজেদের তরফ থেকেও এমপি সাহেবরা যাতে হস্তক্ষেপ না করে মানে অবৈধ প্রভাব না খাটায় সেজন্য আমরা সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের মানে জানানো হয়েছে, তাকে মাননীয় স্পিকারকেও জানানো হয়েছে যে তারা যাতে নির্দেশনা দেন। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। পরে সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করছে ভারত বাংলাদেশ। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ঢাকার পাশে আছে দিল্লি, আগামীতেও থাকবে। একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমেছে। এবার ভরিতে দাম কমল সর্বোচ্চ 2100 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন দর অনুসারে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন 1,14,191 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরির দাম 1,09,000 টাকা ও 18 ক্যারেটের দাম 93,429 টাকা। আর সনাতনী এক ভরি স্বর্ণের দাম রাখা হবে 75,209 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ঝিনাইদহে 35 থেকে 40 ফুট নিচে চলে গেছে পানির স্তর। অকেজো শত শত নলকূপ, সেচ পাম্প থেকে মিলছে না পানি। তীব্র পানির সংকটে চরম দুর্ভোগে বাসিন্দারা, ফসলেরও ক্ষতি হচ্ছে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। খরায় ফেটে চৌচির ফসলের মাঠ, শুকিয়ে গেছে খাল নদী বিল, পানির স্তর নেমে গেছে নিচে, ক্ষতি হচ্ছে ফসলের। মাটি খুঁড়ে পাইপ কেটে বসিয়ে চেষ্টা করছে, তাও পানি হচ্ছে না। আমাদের আবাদ ঘাট নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরে মাছ মারা যাচ্ছে, আমাদের গোসলের সমস্যা, সেচের পানি নাই, তো ফসলেরও ব্যাপক খরচ হয়ে যাচ্ছে। বেশিরভাগ গভীর অগভীর নলকূপ ও পাম্পে পানি না ওঠায় ব্যাহত হচ্ছে গৃহস্থালী কাজকর্ম। দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে পানযোগ্য পানি। 1 মাস ধরে তা আমাদের খুব সমস্যা, গোসলের পানি নেই,
খাওয়ার পানি নেই, খুব কষ্ট করে পানি টেনে টেনে নিয়ে আসি। খাওয়ার পানি অনেক দূরের থেকে আনতে হয়, তাও সেখানেও পানি নাই। পুকুরে গোসল করবো, পুকুরেও পানি নেই, আশেপাশে কোনো পুকুর নেই। খুব কষ্ট, আমি এখানে ওখানতে পানি এনে খাই। এই সংকটে সব থেকে বেশি মোকাবেলা করছে বয়স্ক এবং ছোট শিশুরা। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে তাপদাহে পানি সমস্যা প্রকট হয়েছে, বৃষ্টি হলেই সংকট কেটে যাবে। এবছর দেখা যাচ্ছে প্রায় 35 থেকে 40 ফিট পর্যন্ত নেমে গেছে, ফলে এই সমস্যাটি প্রকট রূপ ধারণ করেছে। বৃষ্টির পানি না হলে এই সমস্যার সমাধান হবে না। ঝিনাইদহে 17,000 গভীর ও 18,000 অগভীর নলকূপ রয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে বেনাপোল বন্দর দিয়ে 1 মাস ধরে বাধাগ্রস্ত হচ্ছে পচনশীল পণ্যের আমদানি। ব্যবসায়ীদের অভিযোগ, সিরিয়ালের নামে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হচ্ছে এসব পণ্যের গাড়ি। তাই ক্ষতির শঙ্কায় বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমদানিকারকরা। আর পচনশীল পণ্যের আমদানি কমায় বেনাপোল বন্দর থেকে রাজস্ব আদায় কমেছে অন্তত 15 কোটি টাকা। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ভারত থেকে পচনশীল পণ্যের একটা বড় অংশ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বিভিন্ন ধরনের ফল, মাছ, সবজি, ক্যাপসিকাম, কাঁচামরিচ সহ অন্যান্য পচনশীল পণ্য আমদানি হয় দুপুরের পরপরই। মাসখানেক আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পচনশীল পণ্য আমদানি হতো। সরকারের রাজস্ব আয় হতো 18 থেকে 20 কোটি টাকা। তবে বর্তমানে আমদানি হচ্ছে মাত্র 5 থেকে 10 ট্রাক পচনশীল পণ্য। ব্যবসায়ীরা জানান, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ সিরিয়ালের নামে প্রতিদিন দুপুরের পর মাত্র 5 ট্রাক পচনশীল পণ্যের রপ্তানি নিয়ম চালু করেছে। এদিকে দিন শেষে কোনো কোনো ট্রাক ছাড় পেলেও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ রাতে পচনশীল পণ্য খালাস করছে না, ফলে অধিকাংশ পণ্য ওপারেই নষ্ট হচ্ছে। সিডব্লিউসির নতুন ম্যানেজার আসার কারণে উনি টাকাও নিচ্ছে এবং বিভিন্ন হয়রানিমূলক কাজ করতেছে। সন্ধ্যা 6টার পরে বাংলাদেশ কাস্টমস আর আমাদের সাথে কাজ করে না, যার কারণে আমাদের আমদানিকারক যে গাড়িগুলো আসে এই গাড়িগুলো পরের দিনে ছাড় হয়। এতে আমাদের মিনিমাম 10% মাছ, ফল সবকিছু নষ্ট হয়ে যায়। জেনারেল পণ্য এবং দ্রুত পচনশীল পণ্য একই সিরিয়ালে দেওয়ার কারণে পণ্য আমদানিতে দেরি হচ্ছে, পণ্য পচে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড পচনশীল পণ্য দ্রুত খালাস ও নিষ্পত্তিকরণ বিধিমালা 2021 নামে একটি নতুন বিধিমালা জারি করে। এতে 63 ধরনের পচনশীল পণ্যের শুল্কায়ন সহ সব কর্মকাণ্ড দ্রুত শেষ করার তাগিদ রয়েছে। এদিকে গত 30 মার্চ পেট্রাপোল কাস্টমস থেকেও পচনশীল পণ্য রপ্তানি প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে এই নির্দেশনা এখনো কার্যকর হয়নি। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট করছেন, যেটা সম্পূর্ণ সারা আন্তর্জাতিক যে রুলস সেটাকে উনি ব্রেক করছেন। গাড়ির সিরিয়ালের নামে এক ধরনের জটিলতার খবর আমরা পেয়েছি, যে কারণে অনেক গাড়ি এখন কম ঢুকছে। ইতিমধ্যেই পেট্রাপোল পোর্ট ম্যানেজার মহোদয়ের সঙ্গে কথা বলেছি, ব্যবসায়ীদের সমস্যার কথাও বলেছি। বিষয়টি দ্রুত সমাধানে দুই বন্দরের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী সহ কর্মকর্তারা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রানা প্লাজা হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে, ছাড় পাবেন না ভবন নির্মাণের সময় দায়িত্বরতরা। মিয়ানমারের মিয়াওয়াদি শহর পুনর্দখল, জান্তাদের পালাচ্ছে বাসিন্দারা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিএফটিসি গেটের সামনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধনে দোষীদের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল এবং অনিবন্ধিত তথাকথিত ওয়েবসাইটের ভুয়া সাংবাদিক ও মোবাইল ইউটিউবারদের বিএফটিসিতে অনুপ্রবেশ নিষিদ্ধেরও দাবি জানান তারা। 24 ঘণ্টার মধ্যে সব দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
পঞ্চগড়ের ট্রাক ও মহেন্দ্র ট্রলির সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। জেলার বোদা পৌরসভার খাটোপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দেবীগঞ্জ থেকে ট্রাকটি বোদা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মহেন্দ্র ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে মহেন্দ্র চালক জাহিদুল ইসলাম জাহিদ এবং পথচারী নূরজাহান ঘটনাস্থলেই মারা যান। ট্রেনের বগি লাইনচ্যুতির 7 ঘণ্টা পর কক্সবাজারের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল 5টার দিকে লাইনচ্যুত 3টি বগি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল 10টার দিকে ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার জানান, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছলে হঠাৎ ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হয়। পরে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ভারতে পাচারের সময় জয়পুরহাটের 5 বিবির পশ্চিম উচনা সীমান্ত থেকে 16টি সোনার বার সহ চোরাকারবারি মিনহাজুল ইসলামকে আটক করেছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উচনা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারতে সোনা পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বেলা 12টার দিকে অভিযান চালানো হয়। 1 কেজি 650 গ্রাম ওজনের 16টি সোনার বার সহ আটক করা হয় চোরাকারবারি মিনহাজুল ইসলামকে। জব্দ সোনার বারের বাজার দর 1,90,38,825 টাকা। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর পূর্তিতে সাভার বাজার বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। কর্মসূচিতে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। পরে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানায়। এ সময় তারা অভিযোগ করেন, রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছরেও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা যায়নি। 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণারও দাবি জানান পোশাক শ্রমিকরা। রানা প্লাজা হত্যা মামলার বিচার আগামী 3 মাসের মধ্যে শেষ হবে বলে আশাবাদী রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 9তলা ভবনটি নির্মাণের সময় দায়িত্বরতরাও সাজা পাবেন বলে প্রত্যাশা তার। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনাকে সঙ্গে নিয়ে শাকের আরজুর রিপোর্ট। রিক্তা বানু এখন 10ম শ্রেণীর শিক্ষার্থী। 11 বছর আগে 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সময় সেখানে কর্মরত ছিলেন রিক্তার মা মমতা বেগম। সেই দুর্ঘটনায় হাত পা হারান মমতা। 2 বছর হাসপাতালে থেকে 7 বার অপারেশন হয়েছে তার। রিক্তারা 5 বোন। অভাবের সংসারে সবার ভরণ পোষণ করতে পারেন না বাবা, কিছুই করতে পারেন না কোনো মতে বেঁচে থাকা মাও। তাই 2016 সালে রিক্তাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের অর্কা হোমসে দিয়ে দেন বাবা মা। পড়াশোনা শেষে প্রশাসনিক কর্মকর্তা হতে চায় রিক্তা। আমার মা এখন কিছুই করতে পারে না, পঙ্গু হয়ে গেছে। আমি বড় হয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চাই। অর্কা হোমসে রিক্তার মতো 57 শিশুর পুনর্বাসন করেছে ওল্ড রাজশাহী ক্যাডেট অ্যাসোসিয়েশন। হোমস্টিতে মাতৃস্নেহে বেড়ে উঠছে তারা। সার্বিক চেষ্টা করতেছে এই ছেলেমেয়েরা যাতে মানুষের মতো মানুষ হয়, তারা যেন ভবিষ্যতে পথে দাঁড়াতে পারে, সেই চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। রানা প্লাজা ধসে প্রাণ হারান 1138 শ্রমিক, আহত হন আরও 2438 জন। ওই ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়। হত্যা মামলা করে পুলিশ, ইমারত নির্মাণ আইন লঙ্ঘন আইনে মামলার বাদী রাজুক এবং ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলা করে দুদক। দুর্নীতি মামলার রায় দিয়েছেন নিম্ন আদালত। হত্যা মামলার বিচার শেষ পর্যায়ে। এখন তার বিরুদ্ধে যে হত্যা মামলাটা সেটা বিচারাধীন আছে এবং এটা কিন্তু শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে যে এই 2-3 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। রানা প্লাজায় দুর্ঘটনা ঘটেছে মানুষের লোভে। নির্মাণকালে দায়িত্বরতদেরও সাজা চান রাষ্ট্রপক্ষ। অন্যায়ভাবে এই বিল্ডিংটা ইমারতটা নির্মাণ করেছিলেন এবং যারা সেই সময় দায়িত্বে ছিলেন এটা দেখাশোনা করার জন্য পৌরসভার, তারাও কিন্তু এই ধরনের অন্যায়ের সাথে জড়িত এবং তাদের সকলের কিন্তু এখানে বিচার হচ্ছে। পোশাক শিল্পের বৃহত্তম ট্র্যাজেডি রানা প্লাজার মালিক সোহেল রানা 2013 সাল থেকেই কারাবন্দী।
শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স হেলথ ট্যুরিজম ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশের আয়োজন করতে যাচ্ছে শেমস গ্লোবাল ইউএস। আগামী 9 থেকে 11 মে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হবে এসব মেলা। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম জানায়, মেলায় চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্য পর্যটন এবং খাদ্য ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট শিল্পের ক্রেতাদের বিক্রেতাদের জন্য ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই প্রদর্শনী। কোলোরেক্টাল ক্যান্সার বিষয়ক সচেতনতা বাড়াতে পেশেন্ট ফোরাম সম্মেলন করেছে জেসিআই স্বীকৃত এভারকেয়ার হাসপাতাল। হাসপাতালের অডিটোরিয়ামে সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বজুড়ে ক্যান্সারে মৃত্যুর অন্যতম কারণ এই কোলোরেক্টাল ক্যান্সার। তবে নিয়মিত স্ক্রিনিংয়ের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারণে তা প্রতিরোধ সম্ভব। আলোচনায় অংশ নেন গ্যাস্ট্রোএন্ট্রোলজি এবং হেপাটোলজি বিভাগের কোঅর্ডিনেটর ডাক্তার লুৎফুল এল চৌধুরী, মেডিকেল অনকোলজির কোঅর্ডিনেটর ডাক্তার ফেরদৌস শাহরিয়ার, এভারকেয়ার হাসপাতালের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রত্নদীপ চাষকার। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। তাপের পারদ 41 ডিগ্রি ছাড়িয়েছে, হিট স্ট্রোকে আরো একজনের মৃত্যু, বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, সই হতে পারে 4টি চুক্তি ও সমঝোতা। 9 মে হজ ফ্লাইট শুরু, হাজিদের বাসস্থান নিশ্চিতের নির্দেশ। নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতানৈক্য, ক্যাশলেস সোসাইটি তৈরিতে বিতর্ক দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জামাইকা, গাজার গণকবরে উদ্ধার আরও অর্ধশতাধিক মরদেহ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।